নির্বাচনী ব্যবস্থায় পিআর পদ্ধতি। নির্বাচন একটি গণতান্ত্রিক ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ। একটি সুষ্ঠু ও প্রতিনিধিত্বমূলক নির্বাচন পদ্ধতি একটি দেশের গণতন্ত্রকে মজবুত করে তোলে। বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের নির্বাচন পদ্ধতি প্রচলিত আছে। এর মধ্যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা আনুপাতিক প্রতিনিধিত্ব বলতে আমরা যেটাকে সংক্ষেপে পিআর বলি, এই পিআর পদ্ধতি অন্যতম। এই ভিডিওতে পিআর পদ্ধতি কী, এটি কোন কোন দেশে চালু আছে এবং এর সুবিধা অসুবিধা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হবে। যারা বুঝেন তারা তো বুঝেনই, যারা বুঝেন না তাদের কাছে একটা অনুরোধ, ভিডিওটা একটু শেয়ার করে দিন, তাইলে অনেকেই এই নির্বাচন ব্যবস্থাটা সম্বন্ধে আইডিয়া পেয়ে যাবে। পিআর পদ্ধতি কী? প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, পিআর বা আনুপাতিক প্রতিনিধিত্ব বলতে এমন একটি নির্বাচনী ব্যবস্থাকে বোঝায় যেখানে একটি রাজনৈতিক দলের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে আইনসভায় আসন বণ্টন করা হয়। অর্থাৎ একটি দল সারা দেশে যত শতাংশ ভোট পায়, সংসদের তত শতাংশ আসন তারা লাভ করে। বাংলাদেশের প্রেক্ষাপটে একটু উদাহরণ দিয়ে বললে আরও ভালো বুঝতে পারবেন। বাংলাদেশে বর্তমানে ভোটার রয়েছে প্রায় 12,36,00,000-এর মতো। 2026 জানুয়ারিতে ভোটার তালিকা হালনাগাদ করা হলে ভোটার সংখ্যা দাঁড়াবে প্রায় 13 কোটি। এখন আগামী নির্বাচনে এই 13 কোটি ভোটার থেকে যদি 10 কোটি ভোটার কাউন্ট হয়, অর্থাৎ 13 কোটির মধ্যে 10 কোটি ভোট পড়েছে, জাস্ট আমি এক্সাম্পল হিসেবে এটা নিচ্ছি বোঝানোর সুবিধার্থে, তাহলে কোন দল কত সিট পাবে এই পিআর পদ্ধতিতে? যদি পিআর পদ্ধতিতে নির্বাচন হয় এবং 10 কোটি ভোট পড়ে, তাহলে কে কত সিট পাবে সংসদে? আমাদের পার্লামেন্ট মেম্বার হয় 300 জন। এই 300 জনের মধ্যে যদি 10 কোটি ভোটকে সমান ভাগে ভাগ করে দেন, তাহলে প্রতি সদস্যের ভাগে পড়ে 3,33,333 এরকম ভোট পড়ে প্রতি সমান ভাগে ভাগ করলে। এখন ধরুন একটি দল 3 কোটি ভোট পেল সারা দেশে, তাহলে সে কতটি সিট পাবে সংসদে? 90টি সিট পাবে। এরপর ধরুন আরেকটি দল 2 কোটি ভোট পেল, তাহলে সে পাবে 60টি সিট। তারপর ধরুন একটি দল 50 লক্ষ ভোট পেল, তাহলে সে পাবে 15টি সিট। এভাবে যদি কেউ সারা দেশে 3,33,000 ভোট পায়, তাহলে সেও, মানে একটা ছোট দল 3,33,000 ভোট পেল সারা দেশে, তাহলে সেও সংসদে একটি সিটের মালিক হবে, সেও পার্লামেন্ট মেম্বার হবে। আশা করি পিআর পদ্ধতির ভোটের ফলাফলের একটা ধারণা পেয়ে গেছেন। এবার এই পিআর পদ্ধতির কিছু দিক জেনে নেওয়া যাক। এই পদ্ধতির মূল উদ্দেশ্য হলো নির্বাচনের ফলাফলে ভোটারদের মতামতকে সঠিকভাবে প্রতিফলিত করা এবং কোনো দলের প্রাপ্ত ভোট যেন অবমূল্যায়ন না হয় তা নিশ্চিত করা। সাধারণত অন্যান্য প্রচলিত নির্বাচন ব্যবস্থায়, যেমন ফার্স্ট পাস্ট দ্য পোস্ট পদ্ধতি, যেখানে একক সদস্যের নির্বাচনী এলাকায় প্রার্থীরা জয়ী হন, সেখানে বিজয়ী প্রার্থীকে কেবল আপেক্ষিক সংখ্যাগরিষ্ঠতা পেলেই চলে, আর পরাজিত প্রার্থীর বা পার্টির ভোটগুলোর কোনো মূল্য থাকে না। কিন্তু পিআর পদ্ধতিতে প্রতিটি দলের প্রাপ্ত ভোট এবং সেই ভোটের অনুপাতে আসন বণ্টন করা হয়, যা একটি সুষম প্রতিনিধিত্ব নিশ্চিত করে। এই পদ্ধতিতে প্রতিটি আইনসভার প্রতিনিধি প্রায় সমান সংখ্যক ভোটার দ্বারা নির্বাচিত হন। এবার একটু জেনে নেই এই পিআর পদ্ধতি কোন কোন দেশে চালু আছে। 1899 সালে বেলজিয়ামে সর্বপ্রথম সংখ্যানুপাতিক পদ্ধতিটি প্রবর্তিত হয়। বর্তমানে বিশ্বের প্রায় 170টি গণতান্ত্রিক রাষ্ট্রের নির্বাচন ব্যবস্থার অর্ধেকের মতো রাষ্ট্রে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হয়, অর্থাৎ প্রায় 85টি গণতান্ত্রিক দেশে এই পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। ইউরোপীয় পার্লামেন্টের সদস্য রাষ্ট্রগুলোতেও এই পদ্ধতি অনুসরণ করা হয়। নির্দিষ্ট কিছু দেশের উদাহরণ দিয়ে বলছি, তাহলে বুঝতে আরও ভালো হবে। যেখানে পিআর পদ্ধতি চালু আছে বা এর কোনো ফর্ম ব্যবহার করা হয়, এমন দেশগুলোর মধ্যে হচ্ছে যেমন জার্মানি, স্পেন, ইতালি, সুইডেন, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস, ডেনমার্ক, নরওয়ে, গ্রিস, পর্তুগাল, অস্ট্রিয়া, সুইজারল্যান্ড, এমনকি ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচনেও এই পিআর পদ্ধতিতে নির্বাচন হয়ে থাকে। এছাড়াও ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, কলম্বিয়া, দক্ষিণ আফ্রিকা, ইসরায়েল, নিউজিল্যান্ড সহ আরও অনেক দেশে এই পিআর পদ্ধতিতে নির্বাচন হয়ে থাকে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বললে, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো কিছু দেশে
ফার্স্ট পাস্ট দ্য পোস্ট পদ্ধতি চালু থাকলেও সেখানে হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে জনসংখ্যার আকারের ভিত্তিতে আসন বরাদ্দ করা হয়, যা এক ধরনের প্রতিনিধিত্বমূলক ব্যবস্থা। তবে এটি সরাসরি পিআর পদ্ধতির সমতুল্য নয়। আসুন এবার পিআর পদ্ধতির কিছু সুবিধা সম্বন্ধে একটু জেনে নিই। এই পিআর পদ্ধতির বেশ কিছু সুবিধা রয়েছে, যা একটি গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে পারে। এই পদ্ধতির সবচেয়ে বড় সুবিধা হলো এটি ভোটারদের মতামতের সুষম প্রতিফলন ঘটায়। যে দল যত ভোট পায় সেই অনুপাতে তারা আইনসভায় আসন পায়। এর ফলে ক্ষুদ্র দলগুলো সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পায়, যা প্রচলিত ফার্স্ট পাস্ট দ্য পোস্ট পদ্ধতিতে প্রায় অসম্ভব। এছাড়াও আরেকটা সুবিধা হলো পিআর পদ্ধতিতে যেহেতু প্রতিটি ভোটের গুরুত্ব থাকে এবং আঞ্চলিক ভিত্তিতে প্রার্থীর বিজয়ী হওয়ার সম্ভাবনা এককভাবে নির্ধারিত হয় না, তাই কালো টাকার ব্যবহার বা নির্বাচনী কারচুপির প্রবণতা কমে আসতে পারে। আরও একটা সুবিধা হলো এই পদ্ধতিতে প্রতিটি ভোটই মূল্যবান এবং কোনো ভোটই নষ্ট হয় না। ফলে ভোটাররা মনে করে তাদের ভোট প্রকৃত অর্থেই কার্যকর ভূমিকা পালন করছে। এছাড়াও আরেকটা সুবিধা হলো অনেক সময় একাধিক ছোট দলের প্রতিনিধিত্ব নিশ্চিত হওয়ায় জোট সরকার গঠনের সম্ভাবনা বাড়ে, যা রাজনৈতিক স্থিতিশীলতায় অবদান রাখতে পারে। এই পদ্ধতিতে নারী এবং সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে, কারণ দলগুলো তাদের তালিকা তৈরি করার সময় এই বিষয়গুলো বিশেষ বিবেচনায় রাখে। পিআর পদ্ধতির নানান সুবিধার পাশাপাশি কিছু অসুবিধাও রয়েছে। আমি এখানে কিছু সুবিধার কথা বললাম, আর অনেকগুলো সুবিধা রয়েছে, ব্যাখ্যা করলে অনেকগুলো আসবে। এখন হচ্ছে আপনার কিছু অসুবিধার কথা বলি, যা চ্যালেঞ্জ তৈরি করতে পারে। যেমন এই পদ্ধতিটি ফার্স্ট পাস্ট দ্য পোস্ট পদ্ধতির তুলনায় কিছুটা জটিল। ভোটারদের এবং সাধারণ মানুষের কাছে এর প্রক্রিয়া বোঝা কঠিন হতে পারে। তবে আমি যেটা আলোচনা করলাম একটু আগে, আশা করি আপনাদের এখন বুঝতে অসুবিধা হবে না, সাধারণ যে বিষয়টা সেটা। এছাড়াও পিআর পদ্ধতির কারণে যদি জোট সরকার করতে হয়, সেই জোট সরকার রাজনৈতিক স্থিতিশীলতা আনতে পারে বটে, তবে অনেক সময় একাধিক দলের সমন্বয়ে গঠিত জোট সরকার সিদ্ধান্ত গ্রহণে ধীর গতিসম্পন্ন হতে পারে এবং প্রায়শই অভ্যন্তরীণ মতবিরোধে ভুগতে পারে, যা সরকারের কার্যকারিতাকে প্রভাবিত করতে পারে। এছাড়াও ছোট দলগুলো সংসদে প্রবেশাধিকার পাওয়ায় বা অনেক সময় তারা সরকার গঠনে বা গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণে অতিরিক্ত প্রভাব বিস্তার করতে পারে, যা বড় দলগুলোর জন্য অস্বস্তির কারণ হতে পারে। আরও একটা সমস্যা হলো ভোটাররা অনেক সময় তাদের নির্বাচিত প্রতিনিধিদের সরাসরি জবাবদিহি করতে পারে না, এই কারণ তারা হয়তো কোনো নির্দিষ্ট এলাকার প্রতিনিধি নন, বরং দলের তালিকার অংশ। দল প্রতিনিধি ঠিক করে দিবে, যার ফলে আপনি আপনার আসনের জন্য নির্দিষ্ট কোনো পার্লামেন্ট মেম্বার বাছাই করতে পারবেন না। এছাড়াও অনেক সময় ক্ষুদ্র ক্ষুদ্র দলের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সংসদে অস্থিরতা ও বিভেদ বাড়তে পারে, যা আইন প্রণয়ন ও কার্যকর করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। আরও একটা বিষয় হলো কিছু সমালোচক মনে করেন পিআর পদ্ধতিতে নির্বাচন পদ্ধতি পরিবর্তনের দাবি অনেক সময় নির্বাচন বিলম্বিত করার বা নির্বাচন না হওয়ার একটি কৌশল হতে পারে। দেখুন, এখন পরিশেষে এটুকু বলতে চাই আমি ব্যক্তিগতভাবে, এই পিআর পদ্ধতি একটি গণতান্ত্রিক নির্বাচনী ব্যবস্থা যা অনেক দেশে সফলভাবে ব্যবহৃত হচ্ছে। এটি প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রকে আরও কার্যকর করতে এবং ভোটারদের মতামতকে সঠিকভাবে প্রতিফলিত করতে সাহায্য করে। তবে এর কিছু জটিলতা এবং সম্ভাব্য অসুবিধা রয়েছে, যা বিবেচনা করা প্রয়োজন। প্রতিটি দেশের নিজস্ব রাজনৈতিক সংস্কৃতি, জনসংখ্যা এবং ঐতিহাসিক প্রেক্ষাপটের উপর নির্ভর করে কোন নির্বাচন পদ্ধতি সবচেয়ে কার্যকর হবে তা নির্ধারণ করা উচিত। পিআর পদ্ধতি আসলে আমাদের জন্য প্রয়োজন কিনা। 2024-এর জুলাই আগস্ট বিপ্লবের পর বাংলাদেশের সাধারণ মানুষের মনে যে পরিবর্তনের আশা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তা সময়ের সাথে সাথে হতাশায় রূপান্তর হচ্ছে। এর বিশেষ কারণ হিসেবে বলা যায় একটি রাজনৈতিক দল বা দলের নেতা ও অন্ধকর্মীর ব্যক্তিস্বার্থ হাসিলের জন্য সংস্কার কাজগুলো বাধাগ্রস্ত হচ্ছে। এছাড়াও ধরেন পার্শ্ববর্তী দেশ বা অন্যান্য বিদেশি স্বার্থ রক্ষার জন্য দেশের ভেতরেই অসংখ্য দালাল বসে আছে,
সংস্কার কার্যক্রমকে বাধাগ্রস্ত করবার জন্য। স্বাধীনতার ৫৪ বছর পরেও আমরা আমাদের কাঙ্ক্ষিত উন্নতি অর্জন করতে পারিনি। আর বিশেষ একটি কারণ হলো এই নির্বাচন ব্যবস্থা। আপনারা নিশ্চয়ই শুনেছেন, কদিন আগেই হাসিনার আমি ডামি রাতের ভোটের আয়োজক আউয়ালও বলেছিল, সংস্কার ছাড়া হাজার বছরেও এই দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। একজন সাধারণ সচেতন নাগরিক হিসাবে আমিও মনে করি সংস্কার ছাড়া এই দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। হ্যাঁ, প্রাথমিকভাবে হয়তো এই পদ্ধতি কিছুটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে পারে, কিন্তু আমাদের সদিচ্ছা থাকলে আমরা সেই সব প্রতিকূলতা কাটিয়ে এই পিআর পদ্ধতিকেই করে তুলতে পারি আমাদের মুক্তির মূল মন্ত্র। ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করতে পারেন, যাতে অনেকেই পিআর পদ্ধতি সম্বন্ধে হয়তো কিছু নলেজ পাবে। তো আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।